আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্যমঞ্চের আলাপচারিতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা সকলেই দেখেছেন আমি একটা নোটিশ দিয়েছি। নোটিশটা আমি কনফার্ম হওয়ার পরে দিয়েছি। এই নিয়ে আমার বেশ কয়েকজন সাংবাদিকের সঙ্গে মানে কলকাতার এবং দিল্লির সাংবাদিকের সঙ্গে কথা হয়েছে, কয়েকজনের সঙ্গে বাংলাদেশের দূতাবাসের কথা হয়েছে, দূতাবাস বলছে বাংলাদেশ ডেস্কের সঙ্গে কথা হয়েছে, মানে আমাদের বাংলাদেশ যে বিদেশ মন্ত্রক তার যে ডেস্ক তার সঙ্গে কথা হয়েছে। কথা বলার পর নিশ্চিন্ত হয়ে তারপরে আমি নিশ্চিত হয়ে আমি তারপরে এই কপিটা করছি। এই কপিটা আরো একজন করেছে, তার নাম তাকেও আপনারা চেনেন, সে হচ্ছে অমল সরকার দাওয়ালের। আমি তার লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, তাহলে আপনারা বুঝতে পারবেন যে ভারতবর্ষ এই খবরটা ছড়িয়ে গেছে। আরো কয়েকটা আছে, আমি কত লিঙ্ক দেব। এখন আপনাদের দেশে এইসব প্রচার টচার হচ্ছে না। তিনি যেটা বলেছেন তার নেতাদের ফোন করে সবাইকে নির্দেশ দিয়ে দিয়েছেন, বাক্স প্যাডরা গুছিয়ে রাখো, যে কোনো সময় দেশে ফিরতে হতে পারে, যে কোনো সময়। এখন ওখানে গিয়ে আমরা কি পরিস্থিতির মধ্যে পড়বো আমরা জানি না। খারাপ পরিস্থিতির মধ্যে পড়ার আশঙ্কাই বেশি, তাই হাতে কিছু টাকা পয়সা রেখো। আর আমি যখন বলবো সেই সময় সবাই একত্র হয়ে যাবে, আমরা দেশে ফেরার ব্যবস্থা করব। এর বেশি উনি কিছু বলেননি। এখন দেশে ফিরলে শেখ হাসিনা সরকার তো একটা তাকে চাপে ফেলার চেষ্টা করবেই। সেক্ষেত্রে ঢাল হয়ে দাঁড়াতে পারেন একমাত্র আওয়ামী লীগ কর্মীরাই। আজ লাখে লাখে কর্মী যদি তাকে ঘিরে থাকে, দেশের কোনো পুলিশ, কোনো সেনা, কোনো সরকার তার ধারে কাছে খেসতে পারবে না। তারাই আপনার ঢাল, এটা মনে রাখবেন। আমি ঠিক সময়ে আপনাদের খবর দিয়ে দেব যে তিনি কখন দেশে ফিরছেন, ঠিক সময় খবর দিয়ে দেব। আমি যেটা বলেছিলাম না, উনি ডিসেম্বর বলেছেন যে উনি ক্যামোফ্লেজিং করছেন, উনি ফিরবেন অনেক আগেই। আমি টাইম দিয়েছিলাম সেপ্টেম্বর, মনে পড়ছে? অনেকেই আমার মনে করিয়ে দেন, আপনি কিন্তু সেপ্টেম্বর বলেছিলেন। জুলাই এসে যাচ্ছে, তারপর আগস্ট, তারপরে সেপ্টেম্বর। হ্যাঁ, আমি সেপ্টেম্বরই বলেছি। এবং গতকালকে আমি তাও এও বলেছি যে সেপ্টেম্বর অব্দিও হয়তো অপেক্ষা করতে হবে না। তার কারণ মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সার্জিও গোরের যে কথাবার্তা হয়েছে বাংলাদেশ নিয়ে, আমাদের পীযূষ গোয়াল সাক্ষী ছিলেন, সে খবরও আমি আপনাদের শুনিয়েছি। সেখান থেকে পরিষ্কার এটা বোঝা যাচ্ছে যে তারেক রহমানের কপালে খুব দুঃখ আছে, এবং তারেক রহমানকে সমূলে উৎখাত করার জন্য আমেরিকার যা যা করার দরকার আমেরিকা তাই করবে। কারণ বাংলাদেশের সঙ্গে আমেরিকার একটা চুক্তি রয়েছে, সেটা পশুখাদ্য থেকে অস্ত্র পর্যন্ত সব আমেরিকা থেকে কিনতে হবে। তাহলে কোন যুক্তিতে তারেক রহমান এই কাণ্ডটি করলেন সেটা ভেবে দেখার বিষয় আছে। এখন তারেক রহমান তিনি কার বুদ্ধিতে চলছেন? ওনার খুব একটা বুদ্ধিশুদ্ধি আছে বলে তো আমার মনে হয় না। এ নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। এখন কেউ তাকে একটা চালাচ্ছেন। এখন ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার তো হচ্ছে সালাউদ্দিন সাহেব। তিনি সমস্ত প্রশ্নের উত্তর দেন সংসদে, তারেক রহমান পুতুলের মতো বসে থাকেন। তারেক রহমান কি পুতুল সরকার, পুতুল মুখ, পুতুল প্রধানমন্ত্রী? আসলে চালাচ্ছে অদৃশ্য কোনো হাত। এদিকে জামাতের সঙ্গে তো, এনসিপির সঙ্গে তো দূরত্ব তৈরি হয়ে গেছে।
এনসিপির নেতারা এখন ছাত্র দলের হাতে মার খাচ্ছে। এটা সত্য মিথ্যে জানি না, আমার কাছে ভিডিও এসছে। সত্যতা নিয়ে এই জন্য আমার সংশয় আছে যে এত মারপিট হলো, কিন্তু ওই যে সার্জিস আলম এবং নাসির উদ্দিন পাটোয়ারি, তাদের গায়ে তো আঁচড় পড়লো না। সঙ্গীরা এরকম করে কোনোই দেখাচ্ছে, অর্থাৎ প্রচারে থাকার একটা তাগিদ। বুঝতে পারছে আমরা প্রচার থেকে হারিয়ে গিয়েছি। হারিয়ে তো গিয়েছো, এবার দুনিয়া থেকে হারিয়ে যাবে হয়তো, মানে ভারত বাংলাদেশ থেকে হারিয়ে যাবে হয়তো, দুনিয়া থেকে না। দীর্ঘজীবী হও তোমরা, আমি তোমাদের আশীর্বাদ করি। তোমাদের আমরা বয়সে ছোট, সন্তান মতো, তো তোমরা যে ভুলটা করেছো সেই ভুলটা কিন্তু মাপ হয় না। তো শেখ হাসিনা প্রসঙ্গে ফিরি। শেখ হাসিনা এর মধ্যে 151 জনের, আমি যে বলেছিলাম 151 জনের সঙ্গেই কথা বলেছেন, যারা নেতা আছে বিভিন্ন দেশে যেখানে আছেন, তাদের সঙ্গে কথা বলেছেন এবং প্রত্যেকেই নেত্রীর কথায় সায় দিয়েছেন এবং যথারীতি ধীরে ধীরে তারা কলকাতার উদ্দেশ্যে আসতেও শুরু করেছেন। তিনি বলেছেন, নেত্রী বলেছেন, বেশি কিছু নেওয়ার দরকার নেই, সামান্য কিছু কাপড় আর কিছু টাকা পয়সা রেখো, কারণ আমরা জানি না আমরা কি হাল, মানে আমরা অবস্থার মধ্যে পড়তে যাচ্ছি। এখন দেখুন, সার্জিও ঘোষ আপনার দেশে পৌঁছেছেন। তিনি তো যা যা কথা বলার তিনি তো প্রধানমন্ত্রীকে বলবেন। দেশের চেয়ার দখল করে বসে আছে কে? দেশের চেয়ার দখল করে বসে আছে প্রধানমন্ত্রী তারেক রহমান। সারা পৃথিবী কিন্তু প্রধানমন্ত্রীকেই চিনবে, কনস্টিটিউশনে তিনি যখন প্রধান তাকেই চিনবে। এবার কে চালাচ্ছে পেছন দিক দিয়ে ইশারা কার, সেটা আর দেখতে যাবে না। এখন যে চাপটা মার্কিন যুক্তরাষ্ট্র দেবে, সেই চাপটাকে সামলানোর মতো ক্ষমতা রয়েছে? আমার তো মনে হয় নেই। আর ডোনাল্ড ট্রাম্প কিন্তু মানে এও করতে পারবে না, মানে ছেড়েও কথা বলবেন না। আপনাদের দেশে গুজব তো রটানো হয়। ইত্তেফাক বলে একটা পত্রিকা গতকালকে দুম করে লিখে দিল যে ইউনূসকে নাকি রাষ্ট্রপতি নির্বাচনের জন্য চেষ্টা করা হচ্ছে। ভেসে উঠেছে কথা, কোনো ভাষায় রাষ্ট্রপতি হওয়ার কোনো চান্স নেই। ইউনূস একটা বিশ্ব বাটপার, সেটা সারা পৃথিবী জেনে গিয়েছে। বাংলাদেশের নাম আগে লোকে জানতো না। ইউনূসের আমলে ইউনূস যা করে গেছে, তাতে সারা পৃথিবী বাংলাদেশকে চিনে গেছে। আর এবার যে শেখ হাসিনা যাচ্ছেন, তিনি সমস্ত দেশের সমর্থন নিয়ে যাবেন। এবং আপনাদের নিশ্চয়ই মনে আছে, এই যে আমাদের জাতিসংঘ যে চিঠিটা দিয়েছিল, সেই চিঠিটাই কিন্তু পরিষ্কার একটা কথা লেখা ছিল যে আমাদের এই সমর্থন আমরা ততক্ষণ করব যতক্ষণ না পর্যন্ত শেখ হাসিনাকে ফাঁসির দড়ি অবধি পড়ানো হচ্ছে। যদি ফাঁসির দড়ি তার গলায় পড়ানো হয়, তাহলে কিন্তু আমরা সমর্থন তুলে নেব। এটা কিন্তু তিনি লিখেছিলেন। এবার জাতিসংঘ তো এখন বুঝে গেছে তার এই যে রোলটায় বাংলাদেশ নিয়ে তার রোলটা খুব বিতর্কিত হয়ে গেছে, ফলে নিজেকে এখন শোধরাবার চেষ্টা করছেন। সেক্ষেত্রে যদি ইউরোপিয়ান কান্ট্রি এবং ল্যাটিন আমেরিকার কান্ট্রিগুলো যদি একে একে চিঠি পাঠাতে শুরু করে শেখ হাসিনার সমর্থনে, তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে? এখন তিনি কোন পথে ফিরবেন তা জানি না। এখন প্লেন আমাদের ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে থাকবে, ওই 107 সিটের যে প্লেনটা রাখাও কথা বলা হয়েছে, আমি যেটা বলেছি 107 সিটের একটা প্রাইভেট জেট, নাকি সেটা
লখনৌ বিমানবন্দরে রাখা হবে। দিল্লি থেকে লখনৌ সড়কপথে 2 ঘন্টা 2.5 ঘন্টার ব্যাপার, যদি হুটার দিয়ে গ্রিন চ্যানেল করে যদি পার করে দেয় 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা মধ্যে পৌঁছে যাবেন। এখন রাস্তা এত ভালো হয়ে গিয়েছে। তো সেক্ষেত্রে যদি বিমান পথে যান, কোন পথে যাবেন আমি জানি না। আর সড়ক পথে গেলে তিনি যে কোন রাস্তা ধরবেন, সারা বাংলাদেশটাই তো ভারত দিয়ে ঘেরা। এখন অমিত শাহ, রাজনাথ সিং আর আমাদের নরেন্দ্র মোদী আর জয়শঙ্কর আর অজিত দোভাল, এই 5 রত্ন তার দেশে ফেরার ব্যাপারে যে কি ব্যবস্থা করছে সেটা তো তারাই জানেন, আমরা তো জানতে পারবো না। তবে সার্জিও ঘোর তিনি যে যাচ্ছেন, সন্তোষজনক উত্তর দিতে না পারলে তারেক রহমানের গদি কিন্তু গেল। আজকে আমি আগাম বলে দিচ্ছি আপনাকে, তারেক রহমানের ডেজ আর নাম্বারড। আবার বলছি, তারেক রহমানের ডেজ আর নাম্বারড। কিছু দিন অপেক্ষা করতে হবে, তারেক রহমানকে আবার লন্ডনের ফ্লাইট ধরতে হবে। এই সরকার টিকবে না, এই সরকার উল্টে যাবে, সেটা কয়েকটা দিনের ব্যাপার। এখন আপনারা সবাই নিজেরা প্রস্তুত হন। নেত্রী যে পথে ফিরবেন, আপনারা ঢালের মতো লাখে লাখে মানুষ তাকে ঘিরে থাকুন। মানুষের ঢাল যদি থাকে, সেক্ষেত্রে কোনো দেশের কোনো সেনা, কোনো পুলিশ, কোনো সরকার, কারোর সাধ্য নেই নেত্রীর গায়ে হাত দেওয়ার। আপনারা প্রস্তুত থাকুন। আমি সেপ্টেম্বর বলেছিলাম, হয়তো তার আগেই কোনো বড় ঘটনা ঘটে যেতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। শেখ হাসিনার একের পর এক সাক্ষাৎকার গ্রহণ এবং সেগুলো সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া, সেগুলো আবার ছাপা হওয়া, সেটার প্রমাণ। কারণ তার মানে শেখ হাসিনাকে একজন পতিত পরাজিত শাসক হিসেবে মোটেও আন্তর্জাতিক সংবাদ মাধ্যম, আন্তর্জাতিক দুনিয়া কল্পনা করছে না। তাকে একজন শক্তিমান রাজনৈতিক নেতা হিসেবেই কল্পনা করছে, যার বিষয়ে সারা বিশ্ব জুড়ে আগ্রহ আছে, কৌতূহল আছে এবং বিশ্বজুড়ে বিশ্বাস আছে যে তিনি ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়তে বাধ্য হলেও তার দেশে ফিরে যাওয়ার ব্যাপক সম্ভাবনা আছে। তিনি আসলেই রাজনীতিতে ফিরবেন এবং সে কারণেই এই সংবাদগুলো শিরোনাম হচ্ছে। বিখ্যাত সংবাদ সংস্থা এএফপি কে এক সাক্ষাৎকার দিয়ে আবারও বিশ্বজুড়ে সংবাদ মাধ্যমে আলোড়ন তুলে ফেলেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের সংবাদ মাধ্যম ঘাঁটলে সে সম্পর্কে জানবার কোনো উপায় নাই, কারণ সরকার সাম্প্রতিক সময়ে কয়েক দফায় সরাসরি ভাবে একরকমের হুমকি দিয়ে এবং আদালতের নির্দেশনা মনে করিয়ে দিয়ে বাংলাদেশের সংবাদ সংস্থাকে সাবধান করেছে, যাতে তারা শেখ হাসিনা বা আওয়ামী লীগ সম্পর্কে কোনো রকম সংবাদ প্রকাশ করার সাহস না পায়। এ অবস্থায় বাংলাদেশের সংবাদ মাধ্যমে শেখ হাসিনার এই আলোড়ন তোলা সাক্ষাৎকার নেই বটে, কিন্তু এই বিশ্বখ্যাত সংবাদ সংস্থা এএফপি কে সাক্ষাৎকার দেওয়ার ফলে দেশে দেশে ভাষায় ভাষায় শত শত সংবাদ মাধ্যমে শেখ হাসিনার এই নতুন সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে, অনুদিত হয়েছে এবং যতগুলো পত্র পত্রিকায়, অনলাইন সংবাদ মাধ্যমে, অনলাইন ওয়েবসাইট ঘেঁটে যতগুলো শীর্ষস্থানীয় পত্র পত্রিকায় দেশে দেশে এই সাক্ষাৎকারটি ছাপা হতে দেখেছি, বেশিরভাগই এই শিরোনামটা করেছেন যে শেখ হাসিনা দেশে ফিরতে প্রস্তুত, প্রাণের ঝুঁকি নিয়ে, মৃত্যুর ঝুঁকি নিয়ে, ফিয়ার অফ ডেথ মাথায় নিয়ে। কারণ শেখ হাসিনাকে এই সাক্ষাৎকারে এএফপি প্রশ্ন করেছিল যে তিনি কি তার ফেরার ঝুঁকি সম্পর্কে সচেতন কিনা, মানে এ অবস্থায় তিনি কি করে ঘোষণা দিচ্ছেন যে তিনি দেশে ফিরবেন, এবং কিছুদিন আগে এক সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে তো পরিষ্কার বলে দিয়েছেন যে তিনি দেশে ফিরবেন এবং দেশে ফিরবেন ডিসেম্বরের মধ্যে। কিভাবে এটা বলছেন? এই প্রশ্নটা যখন তাকে এএফপি করেছিল, ৭৮ বছর বয়সী শেখ হাসিনা এএফপির প্রশ্নের জবাবে ইমেইলে লিখেছেন বলে এএফপি জানাচ্ছে, আমাকে হত্যা করা হতে পারে, আমাকে গ্রেফতার করা হতে পারে, আমাকে কারাগারে পাঠানো হতে পারে, আমার ভাগ্যে কি হতে পারে তা আমি ভালোভাবেই জানি।
তারপরেও আমি দেশে ফিরতে চাই, কারণ আমার দেশের মানুষ আমাকে ডাকছে। শেখ হাসিনার এই কথাগুলোই যেমন শিরোনামে এসেছে দেশে দেশে ভাষায় ভাষায় অনুদিত হয়ে, তেমনি এই কথাগুলো দিয়েই এএফপি তাদের এই তার বার্তাটি বা তাদের ওয়্যার সার্ভিসের মাধ্যমে তারা যেই সংবাদটি, যে সাক্ষাৎকারটি সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে, ওই সাক্ষাৎকারটি শুরু করেছে। এএফপি আসলে কি? এএফপি একটা বার্তা সংস্থা, যেই বার্তা সংস্থাটি সারা পৃথিবীর সকল শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম সাবস্ক্রাইব করে। তাদের সংবাদ সংগ্রহের একটা গুরুত্বপূর্ণ বিশ্বাসযোগ্য উৎস হিসেবে এএফপির খবরকে সাবস্ক্রাইব করে, একটা অর্থের বিনিময়ে সেই খবরের দিকে নজর রাখে, সেই খবরের ব্যবহারের পুনঃপ্রকাশের অধিকার পায় পৃথিবীর সকল শীর্ষস্থানীয় সংবাদ সংস্থা। কাজেই এ ধরনের বার্তা সংস্থায় রয়টার্স, এএফপি, এরা যখন এ ধরনের একটি সাক্ষাৎকার ছাপে, তখন সেটা পৃথিবীর দেশে দেশে ভাষায় ভাষায় ছড়িয়ে যাওয়ার একটা বড় ধরনের সুযোগ হয়। এবং এসব বার্তা সংস্থা হঠাৎ করে ব্যাপক বিবেচনা ছাড়া, সম্পাদকীয় সিদ্ধান্ত ছাড়া কোনো একজন ব্যক্তির সাক্ষাৎকার এভাবে তাদের তার বার্তার মাধ্যমে, ওয়্যার সার্ভিসের মাধ্যমে সারা পৃথিবীতে ছড়িয়ে দেয় না, যদি না সেই খবরটি, সেই ব্যক্তিটি, সেই সাক্ষাৎকারটি তারা মনে করে বিশ্বজুড়ে ব্যাপক আগ্রহ সৃষ্টি করবে। এখন এই যে শেখ হাসিনার পরপর শীর্ষস্থানীয় সংবাদ সংস্থাগুলো এবং বার্তা সংস্থাগুলোয় প্রকাশিত সাক্ষাৎকার, সেটা বিশেষ কারণে তাৎপর্যপূর্ণ। একদিকে খুব গুরুত্বপূর্ণ, শেখ হাসিনা সম্ভবত এটাই চেয়েছেন যে বাংলাদেশে যখন তার খবর একেবারে টুঁটি চেপে বন্ধ করা হয়েছে এবং আদালতের নির্দেশনা দেখানো হচ্ছে, সরকারের তথ্য উপদেষ্টা প্রায়শই সংবাদ মাধ্যমের সামনে এসে একরকমের ভয় দেখিয়ে মনে করাচ্ছেন যে সংবাদ মাধ্যমের শেখ হাসিনার কোনো ভাষ্য ছাপা উচিত হচ্ছে না, যদিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফ্রি, ইন্টারনেটে কারো পক্ষে কোনো খবর ধামাচাপা দেওয়া সম্ভব নয়, তবু ওই হুমকি দেখাচ্ছেন। তখন শেখ হাসিনা সম্ভবত তার সাক্ষাৎকারগুলো যাতে সর্বাধিক প্রচারণা পায়, সবচেয়ে বেশি দেশে দেশে ছড়িয়ে পড়ে, এবং তিনি যখন এর আগে বিশ্বজুড়ে সংবাদ শিরোনাম হয়েছেন একজন ক্ষমতাচ্যুত, পদচ্যুত প্রধানমন্ত্রী হিসেবে, যাকে কিনা আন্দোলনের মুখে তার দেশ ছাড়তে হয়েছে এবং পাশের দেশ ভারতে গিয়ে আশ্রয় নিতে হয়েছে, এমন একজন নেতা হিসেবে তখন শেখ হাসিনা সম্ভবত নিজেকে বিশ্বজুড়ে আবার প্রমাণ করতে চাইছেন এমন একজন বিশ্ব নেতা হিসেবে, যিনি এর পরেও তার দেশে ফিরে যেতে প্রস্তুত, যদিও তার মাথার উপরে মৃত্যুদণ্ডের রায় আছে, এবং যিনি ঘোষণা দিয়ে বলছেন তিনি ডিসেম্বরে দেশে ফিরে যাবেন। কাজেই তার দেশের সরকার, বাংলাদেশ সরকার, যে একটা দাবি করার চেষ্টা করছে যে তিনি পালিয়ে আছেন ভারতে এবং তাকে প্রত্যর্পণের মাধ্যমে ফেরাতে হবে, এই বয়ানটা থেকে সরে এসে শেখ হাসিনা যাতে এই বয়ানে প্রতিষ্ঠা করতে পারেন বিশ্বজুড়ে যে তিনি দেশে ফিরতে চান এবং জনগণের ওপর ভরসা করেই দেশে ফিরতে চান, কারণ তার জনগণ তাকে দেশে চায়, সে কারণেই সম্ভবত তিনি এই আন্তর্জাতিক বার্তা সংস্থাগুলোকে বেছে নিচ্ছেন। কিন্তু এটা কি শুধুই সে কারণে তাৎপর্যপূর্ণ? এর চেয়েও বেশি তাৎপর্যপূর্ণ এ কারণে যে যে বয়ান সৃষ্টি করে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে, শুধু তাই নয়, তাকে ক্ষমতাচ্যুত করবার পর যে বয়ান দেশে দেশে ছড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছে যে বাংলাদেশের কোনো কেউ তাকে আর চায় না, বাংলাদেশের জনগণের কাছে তিনি ভীষণ অজনপ্রিয়, এবং সে কারণে তাকে এভাবে একটা গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে যেতে হয়েছে এবং তাকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে, সেই বয়ানটিও যে আসলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এখন আর যুক্তি, বুদ্ধি, তর্কের ঊর্ধ্বে সরাসরি গ্রহণ করছে না, শেখ হাসিনার একের পর এক সাক্ষাৎকার গ্রহণ এবং সেগুলো সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া, সেগুলো আবার ছাপা হওয়া, সেটার প্রমাণ। কারণ তার মানে শেখ হাসিনাকে একজন পতিত, পরাজিত শাসক হিসেবে মোটেও আন্তর্জাতিক সংবাদ মাধ্যম, আন্তর্জাতিক দুনিয়া কল্পনা করছে না, তাকে একজন শক্তিমান রাজনৈতিক নেতা হিসেবেই কল্পনা করছে, যার বিষয়ে সারা বিশ্ব জুড়ে আগ্রহ আছে, কৌতূহল আছে এবং বিশ্বজুড়ে বিশ্বাস আছে যে তিনি ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়তে বাধ্য হলেও তার দেশে ফিরে যাওয়ার ব্যাপক সম্ভাবনা আছে, তিনি আসলেই রাজনীতিতে ফিরবেন, এবং সে কারণেই এই সংবাদগুলো শিরোনাম হচ্ছে।
মানে আপনি ভাবুন তো, লিবিয়ার গাদ্দাফি কিংবা ইরাকের সাদ্দাম হোসেন, এদের কাউকে কি ভাবা যায় যে তারা ক্ষমতাচ্যুত হলেন, পদচ্যুত হলেন, কিংবা সিরিয়ার বাশার আল আসাদ? এদের একটা বিস্তারিত সাক্ষাৎকার এএফপি বা এপি বা রয়টার্স ছেপে ঘোষণা দিয়ে দিল যে এরা আবার দেশে ফিরবেন। শেখ হাসিনার রাজনৈতিক পরিসরে, জনপ্রিয়তায় অবস্থানটা যে এখনো অনেক শক্ত আছে, এবং 2024-এর জুলাই আগস্টে ঠিক কি হয়ে গেছে সে নিয়ে যে আন্তর্জাতিকভাবেই একটা কনফিউশন আছে, একটা দ্বিধা আছে, এবং ঠিক যা হয়েছে সেটা ভালো হয়েছে কিনা তা নিয়ে একটা তর্ক আছে। শেখ হাসিনার একের পর এক সাক্ষাৎকার শীর্ষস্থানীয় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়া সেটার একটা গুরুত্বপূর্ণ প্রমাণ বটে। শেখ হাসিনাকে এএফপি জিজ্ঞেস করেছিল যে আপনি কি দেশে ফেরার সিদ্ধান্ত নিচ্ছেন এই কারণে যে ভারত সরকারের কাছে প্রত্যর্পণের আবেদন করেছে, আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার, এবং ভারত সরকার বলেছে যে তারা প্রত্যর্পণের আবেদন খতিয়ে দেখছে। শেখ হাসিনা বলেছেন ভারত সরকার তার সঙ্গে প্রত্যর্পণ বিষয়ে কোনো আলাপ করেন নাই, এবং তার দেশে ফেরার সিদ্ধান্ত ভারত সরকারের কোনো সিদ্ধান্ত বা চাপের ফলে নয়, কারণ তিনি ভারতে যথাযথ সম্মান এবং মর্যাদার সঙ্গেই আছেন। তবে এএফপি বলছে শেখ হাসিনা তার সাক্ষাৎকারে প্রশ্ন করবার পরেও এই যে তার বিরুদ্ধে যত যত অভিযোগ সেসব বিষয়ে ক্ষমা চাইতে রাজি হন নাই। এই অংশটাতে এএফপি বলছে যে মানবাধিকার সংগঠনগুলো দীর্ঘদিন ধরেই শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যা, বিরোধী দল দমন, বিচার ব্যবস্থা নিয়ন্ত্রণ এবং একতরফা নির্বাচনের মতো নানা অভিযোগ তুলে আসছে। এখানেও খুব গুরুত্বপূর্ণ যে এএফপি তাদের মতামত হিসেবে এই অভিযোগগুলো শেখ হাসিনার ওপরে কিন্তু একতরফাভাবে চাপিয়ে দেয়নি। মানে শেখ হাসিনার বিষয়ের অভিযোগগুলো নিয়ে যে আন্তর্জাতিকভাবেই একটা অবিশ্বাস আছে, এবং শেখ হাসিনার বয়ানটাও যে শুনতে আন্তর্জাতিকভাবে একটা আগ্রহ তৈরি হয়েছে এবং তার প্রতি সেই বিশ্বাস আছে একজন রাজনৈতিক নেতা হিসেবে, সেটার প্রমাণ এই ভাষ্যগুলো ভীষণভাবে তুলে ধরে। এএফপি বলছে মানবাধিকার সংগঠনগুলোর ওই সব অভিযোগের জবাবে শেখ হাসিনা এসব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রচারণা বলে দাবি করেছেন। তিনি বলেছেন যখনই কোনো অভিযোগ এসেছে তার সরকারের সময় সেটা তদন্ত করা হয়েছে এবং অপরাধীদের আইনের আওতায় আনা হয়েছে। ছাত্র আন্দোলন দমনে অতিরিক্ত শক্তি প্রয়োগের অভিযোগও শেখ হাসিনা এই সাক্ষাৎকারে অস্বীকার করেছেন। তিনি বলেছেন আমার সরকার সর্বোচ্চ ধৈর্য দেখিয়েছে এবং ছাত্র আন্দোলনের শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা করেছে। শেখ হাসিনার দাবি হচ্ছে ওই জুলাই আগস্টের আন্দোলন 2024 সালের সেটা শুধুমাত্র সাধারণ ছাত্র আন্দোলন ছিল না। শেখ হাসিনা বলেছেন সেটা ছিল গোপন নির্দেশনা, সংগঠিত সহিংসতা, অপপ্রচার এবং সরকারের উৎখাতের উদ্দেশ্যে পরিচালিত একটা পরিকল্পিত অভিযান। শেখ হাসিনা সরাসরি হিডেন ইনস্ট্রাকশন, অর্গানাইজড ভায়োলেন্স, প্রোপাগান্ডা অ্যান্ড দ্য অবজেক্টিভ অফ ওভারথ্রোয়িং দ্য গভর্নমেন্ট এই শব্দগুলো ব্যবহার করেছেন 2024-এর জুলাই আগস্ট আন্দোলন সম্পর্কে। তবে শেখ হাসিনাকে যখন ভারতে দেশ জুড়ে সাম্প্রতিক তরুণদের আন্দোলনের মুখে শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে মন্তব্য করতে আহ্বান জানায় বা প্রশ্ন করে এএফপি, তখন শেখ হাসিনা সে বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান। শেখ হাসিনাকে এএফপি জিজ্ঞেস করেছিল যে বাংলাদেশে তার দল আওয়ামী লীগের কার্যক্রম কার্যত নিষিদ্ধ থাকার পরেও দেশে ফিরে তিনি আবারও রাজনীতি করবেন কিনা, কিন্তু এএফপি বলছে এমন প্রশ্নের সরাসরি উত্তর দেন নাই শেখ হাসিনা। তিনি বলেছেন ক্ষমতা আমার লক্ষ্য নয়, মানুষের সেবা করাই আমার লক্ষ্য। শেখ হাসিনা এর আগেরও সকল সাক্ষাৎকারেই কিন্তু এই কথাটা বারবার বলেছেন যে তাকে পাওয়ার রেয়ে যেতে হবে না, ক্ষমতা তার লক্ষ্য নয়, কিন্তু তিনি দেশের মানুষের সেবা করার অধিকার ফেরত চান। শেখ হাসিনা 4.5 দশকের বেশি সময় ধরে শেখ হাসিনা প্রত্যক্ষভাবে রাজনীতির মাধ্যমে আওয়ামী লীগকে নেতৃত্ব দেওয়ার মাধ্যমেই তো বাংলাদেশের মানুষের সেবা করে এসেছেন। শেখ হাসিনা বিভিন্ন সাক্ষাৎকারে এর মধ্যে এটাও বিস্তারিত বলেছেন যে যখন এত বড় সংকটে বাংলাদেশের জনগণ এবং আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকেরা, তখন তিনি অবসরে যাওয়ার কথা ভাবতেও পারেন না। তিনি বাংলাদেশে ফিরবেন, বাংলাদেশকে গণতন্ত্রের ধারায়, উন্নয়নের ধারায় আবার নিয়ে আসবেন, মুক্তিযুদ্ধের চেতনায় শক্তি
দীপ্তিমান একটা তরুণ নেতৃত্বকে আওয়ামী লীগের দায়িত্ব দেওয়ার পরেই তিনি অবসরে যাওয়ার কথা ভাবতে পারবেন, এমন কথা তিনি সাম্প্রতিক সময়ে বিভিন্ন সাক্ষাৎকারে কিন্তু বিস্তারিত বলেছেন। কিন্তু বরাবরই তিনি প্রধানত যে কথাটা বলেন, কারণ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এই প্রশ্নটা যখন করে যে দল তো কার্যক্রম নিষিদ্ধ, তাহলে দেশে ফিরে আপনি কি করবেন, উনি মনে করিয়ে দেন যে ক্ষমতা তার লক্ষ্য নয়, দেশের মানুষের সেবা করাই লক্ষ্য। কিন্তু শেখ হাসিনা জানেন তিনি এবং তার দল রাজনীতিতে সক্রিয় হবার মাধ্যমেই জনগণের সেবা করা তাদের পক্ষে একমাত্র সম্ভব। তিনি এই সাক্ষাৎকারে আন্দোলনে নিহতদের প্রতিটি পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। তবে তাকে যখন প্রশ্ন করা হয়েছে যে আন্দোলনের সময় শেখ হাসিনা যেসব সিদ্ধান্ত নিয়েছিলেন তা নিয়ে তার ভেতরে কোনো অনুশোচনা আছে কিনা, শেখ হাসিনা বলেছেন রাষ্ট্র পরিচালনার সিদ্ধান্ত একজন ব্যক্তি একা নেন না, আর পুরো সংকটের প্রেক্ষাপট বাদ দিয়ে একটা নির্দিষ্ট মুহূর্তের সিদ্ধান্তকে সঠিকভাবে বিবেচনা করা যায় না। শেখ হাসিনা সম্ভবত সে কারণেই বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের দায়ে তাকে দোষী সাব্যস্ত করে যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সেই রায়কে আইনের নামে রাজনৈতিক প্রতিশোধ হিসেবে অভিহিত করেছেন।